আজকের এই বিশেষ বিশ্লেষণে একটি ক্লিনিক্যাল বা চিকিৎসা সংক্রান্ত পাঠ্যের ছোট্ট কিন্তু বলতে গেলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অংশ নিয়ে আলোচনা করা হবে। আমাদের মূল উদ্দেশ্য হলো একটি চিকিৎসা বিজ্ঞানের নথির গঠন আর এর ভেতরের ভাষাগত রূপান্তরকে একদম গভীরভাবে বিশ্লেষণ করা। আজ আমরা খুব সুনির্দিষ্ট একটা বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছি, যা মূলত একটা অনেক বড় চিকিৎসা আলোচনার অংশ। তো আর কোনো রকম ভূমিকা না বাড়িয়ে চলুন সরাসরি মূল পাঠ্যে ডুব দেওয়া যাক। ঠিক আছে, চলুন এই বিষয়ে গভীরে প্রবেশ করি। মূল উৎস পাঠটি শুরুই হয়েছে একটা ভীষণ গাম্ভীর্যপূর্ণ ইংরেজি শিরোনাম দিয়ে, ক্লিনিক্যাল কজেস অফ মেনোরাজিয়া। এটা মূলত একটা অনেক বড় মাপের চিকিৎসা পরিকাঠামোর দিকে ইঙ্গিত করছে। একটু খেয়াল করলেই বোঝা যাবে এই ইংরেজি পরিভাষাটি একদম একটা সুনির্দিষ্ট কাঠামোগত ভিত্তি তৈরি করে দিচ্ছে, যার অধীনে বিভিন্ন ক্লিনিক্যাল কারণগুলো পরপর নথিভুক্ত করা হয়েছে। এর মানে হলো আমরা যে উৎসটা দেখছি সেটা পুরোপুরি একটা আনুষ্ঠানিক আর পেশাদার চিকিৎসা বিজ্ঞানের দলিল। মানে এটা কোনো সাধারণ আড্ডা বা কথার কথা নয়, বরং চিকিৎসা বিজ্ঞানের রীতিমতো একটা গোছানো সিরিয়াস আলোচনা। মেনোরেজিয়া একটি ক্লিনিক্যাল ধারণা। এখন এই স্লাইডের সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টি হলো, চিকিৎসকরা অনেক সময় এমন সব খটমটে ইংরেজি বা ল্যাটিন পরিভাষা ব্যবহার করতে বেশ ভালোবাসেন, যা সাধারণ মানুষের বুঝতে রীতিমতো দাঁত ভেঙে যাওয়ার জোগাড় হয়। এই যে উৎসে ব্যবহৃত মেনোরেজিয়া বা মেনোরেজিয়া শব্দটি, এটা মূলত অত্যচিত ঋতুস্রাবের ক্লিনিক্যাল কারণগুলো অনুসন্ধানের জন্যই ব্যবহার করা হয়েছে। এই ভারী শব্দটা আসলে একটা সুনির্দিষ্ট চিকিৎসা বিজ্ঞানের কাঠামো তৈরি করে, যা পরবর্তী প্রশ্ন বা আরও গভীর অনুসন্ধানের পথটা একেবারে প্রশস্ত করে দেয়। এই পর্যায়ে এসে একটু থামা প্রয়োজন। 13 এই ছোট্ট সংখ্যাটি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঠামোগত তথ্য দিচ্ছে আমাদের। এটা একদম পরিষ্কার প্রমাণ করে যে আমরা যে অংশটি নিয়ে এখন বিশ্লেষণ করছি সেটি একটা অনেক বড়, অনেক সুসংগঠিত নথির ঠিক 13 নম্বর অংশ। অর্থাৎ এই নির্দিষ্ট অনুসন্ধানটি বিচ্ছিন্ন বা হঠাৎ উড়ে আসা কোনো বিষয় নয়, বরং এটি একটা বিশাল বিস্তৃত নথির ভেতরে লুকিয়ে থাকা একটা অত্যন্ত লক্ষ্যভিত্তিক প্রশ্ন। বোঝাই যাচ্ছে এর আগে নিশ্চয়ই আরও অন্তত 12টি প্রাসঙ্গিক কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন সামনে এগোই এবং দেখি কিভাবে এটি গড়ে ওঠে। মূল প্রশ্ন, কারণ অনুসন্ধান। একটু মনোযোগ দেওয়া যাক। উৎস পাঠ্য থেকে সরাসরি নেওয়া এই প্রশ্নটিতে একটু নজর দিলেই দেখা যায় পিরিয়ডের সময় বেশি রক্তপাত কেন হয়। এটা কিন্তু স্রেফ একটা সাধারণ উপশিরোনাম নয়, এটাই হলো এই গোটা ক্লিনিক্যাল পাঠ্যের একেবারে কেন্দ্রবিন্দু, যা একদম সরাসরি মানুষের বাস্তব অভিজ্ঞতার সাথে যুক্ত। খুব সাধারণ আর দৈনন্দিন ব্যবহৃত ভাষায় করা এই প্রশ্নটি চিকিৎসা বিজ্ঞানের অত জটিল একটা বিষয়কে একদম সাধারণ মানুষের বোধগম্য স্তরে নামিয়ে আনে। এটা ঠিক এমন একটা জিজ্ঞাসা যা ওই ভারী তাত্ত্বিক জ্ঞানকে আমাদের বাস্তব জীবনের দৈনন্দিন সমস্যার সাথে খুব সুন্দরভাবে জুড়ে দেয়। আর এটি চমৎকারভাবে তুলে ধরে ভাষাগত এবং ধারণাগত একটা অসাধারণ সেতুবন্ধন। একবার ভাবলে অবাক হতে হয়, একদিকে রয়েছে একদম আনুষ্ঠানিক কঠিন ক্লিনিক্যাল পরিভাষা, আর ঠিক অন্যদিকে রয়েছে সেই একই বিষয়ের উপর একটা অত্যন্ত জরুরি এবং ব্যবহারিক প্রশ্ন। এটা চোখে আঙুল দিয়ে দেখায় যে কিভাবে একটা জটিল চিকিৎসা বিজ্ঞানের কাঠামো সরাসরি এমন একটা সাধারণ মাতৃভাষার প্রশ্নে রূপান্তরিত হতে পারে, যা রোগী এবং চিকিৎসক উভয়ের জন্যই একদম পরিষ্কার আর সরাসরি উত্তরের দাবি রাখে। সত্যি বলতে এটি একটি সফল চিকিৎসা যোগাযোগের একটা দুর্দান্ত দৃষ্টান্ত। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এই প্রশ্নটি কিন্তু কেবল একটা সাধারণ বাক্য বা লাইন নয়, এটি আরও গভীর ক্লিনিক্যাল গবেষণার একটা অত্যন্ত শক্তিশালী প্রবেশদ্বার। পিরিয়ডের সময় বেশি রক্তপাত কেন হয়, এই জিজ্ঞাসাটি মূলত সেই শক্তিভিত্তি যার উপর নির্ভর করে চিকিৎসা বিজ্ঞানের প্রকৃত অনুসন্ধানগুলো সামনে এগিয়ে যায়। একটা চূড়ান্ত আনুষ্ঠানিক নথির ভেতরে এমন একটা মৌলিক এবং শক্তিশালী প্রশ্ন ঠিক কিভাবে জায়গা করে নেয় তা সত্যিই ভাবনার বিষয়। আচ্ছা, চিকিৎসা বিজ্ঞানের এই কঠিন ভাষাকে এভাবে যদি সাধারণ মানুষের দৈনন্দিন ভাষার সাথে সবসময় যুক্ত করা যায়, তবে কি আমাদের চিকিৎসা ব্যবস্থা সবার জন্য আরও অনেক বেশি সহজগম্য হয়ে